প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সামনে আসছি দেখো নতুন একটি বর্তনী নিয়ে, যেখানে এই বর্তনী থেকে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে R2 রোধের তড়িৎ ক্ষমতা নির্ণয় করো। অর্থাৎ এখানে যে R2 মানে রোধ আছে, সেই রোধের ভিতর দিয়ে যে তড়িৎ ক্ষমতা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তারপর 2 নম্বরে যে সমস্যাটার সমাধান আমরা করব সেটা হচ্ছে বর্তনীর রোধগুলো বাসায় ব্যবহৃত তড়িৎ যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত করে বর্তনীতে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তো আগে দেখো আমরা সার্কিটটা প্রথমে খুব ভালোভাবে লক্ষ্য করি। এটা হচ্ছে এই বর্তনীর পজিটিভ প্রান্ত অর্থাৎ ধনাত্মক প্রান্ত। এটা হচ্ছে R1 মানের রোধ, এটা R2, এটা R3 এবং এটা R4। তো এইখানে দেখো আমাদের এখানে যে R1 রোধ এবং R2 রোধ, এই দুটি রোধ কিন্তু শ্রেণীতে আছে। এবং দেখো এইখানে যে দুটো রোধ আছে, এই দুটো রোধ কিন্তু পরস্পর সমান্তরালে আছে। তো আমাদের তড়িৎ ক্ষমতা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমত এই বর্তনীর তুল্য রোধ আমরা আগে বের করব। তো বর্তনীর তুল্য রোধ বের করতে গেলে আমরা লিখব যে R1 ও R2 শ্রেণীতে আছে। যেহেতু আমাদের R1 এবং R2 শ্রেণীতে আছে, তাহলে এই দুইটার তুল্যরোধ আমরা যদি RS চিন্তা করি, তাহলে RS সমান হবে R1 প্লাস R2। তাহলে R1 এর মান হচ্ছে 4 এবং R2 এর মান হচ্ছে 6, অর্থাৎ 10 ওহম। এইবার দেখো এইখানে যে দুটো রোধ আছে, সেই দুটো রোধ কিন্তু পরস্পর আছে সমান্তরালে। তাহলে আমরা লিখতে পারি যে R3 ও R4 সমান্তরালে থাকায় তুল্যরোধ হবে RP। যেহেতু তুল্যরোধ আমরা বের করব সমান্তরালের ক্ষেত্রে, সেহেতু আমরা RP দেব। তো 1/R3 প্লাস 1/R4। তো 1/RP সমান 1/R3 প্লাস 1/R4। তো আমরা যদি মানগুলো বসাই, R3 এর মান হচ্ছে 4 এবং R4 এর মান 4, লসাগু হচ্ছে 4, 1 প্লাস 1 2/4 সমান হচ্ছে হাফ। তো দেখো যেহেতু 1/RP সমান আছে হাফ, অতএব আমরা লিখতে পারি যে RP সমান হচ্ছে 2 ওহম। তো দেখো আমরা যে RS বের করলাম, এখানে এই দুটো শ্রেণীতে থাকা যে RS বের করলাম 10 ওহম, এই দুটো রোধ এবং এই দুটো রোধের সমান্তরাল সন্নিবেশে থাকায় যে RP বের করলাম 2 ওহম, এই 10 ওহম এবং এই 2 ওহম একত্রিত হয়ে কিন্তু শ্রেণীতে আছে। এই শ্রেণীতে থাকার কারণে আমরা মোট রোধ এখন আমরা বলতে পারি যে RS ও RP শ্রেণীতে থাকায় তুল্যরোধ হবে, যেহেতু শ্রেণীতে আছে তো RS আমরা ড্যাশ দিতে পারি। RS ড্যাশ শ্রেণীতে থাকায় RS ড্যাশ সমান হচ্ছে RS প্লাস RP। যেহেতু আমাদের এইখানকার যে দুটি রোধ শ্রেণীতে ছিল, আচ্ছা এই দুটি যদি শ্রেণীতে থাকে তাহলে এই দুটির পরিবর্তে আমরা কিন্তু যে তুল্য রোধ পেয়েছি 10 ওহম, এটা ব্যবহার করতে পারি। তো এটা 10 ওহম হলো এবং এই দুটো থেকে সমান্তরালে থাকায় যে তুল্য রোধ পেলাম সেটা হচ্ছে আমাদের 2 ওহম। এই 2 ওহম এবং এই 10 ওহম কিন্তু পরস্পর তারা শ্রেণীতে আছে। তাই আমরা যে RS বের করছি এবং RP বের করছি, এই দুটো শ্রেণীতে থাকায় আমরা মোট তুল্য রোধ RS ড্যাশ সমান লিখতে পারি RS প্লাস RP। তো এখানে RS এর মান ছিল 10, তার সঙ্গে RP এর যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 2। তাহলে আমাদের যে তুল্য রোধ মোট বর্তনীর মোট তুল্য রোধ সেটা হচ্ছে
এই 12 ওহম। তো যেহেতু বর্তনীর আমরা প্রথমত তুল্যরোধটা বের করলাম, এখন আমরা এই বর্তনীর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ মোট যে তড়িৎ প্রবাহ সেটা নির্ণয় করব। তো আমি যদি মোট তড়িৎ প্রবাহকে I মনে করি, তো আমরা জানি যে ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ এটা I পরিমাণ তড়িৎ প্রবাহ R1 এর ভিতর দিয়ে যাচ্ছে এবং R2 এর ভিতর দিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ R1 এবং R2 কিন্তু এরা শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকা অবস্থায় যদি কোনো রোধ শ্রেণীতে থাকে তাহলে তড়িৎ প্রবাহের কিন্তু কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কখন? যখন এই রোধগুলো সমান্তরালে থাকে। এটা কিন্তু তোমরা বিশেষভাবে মনে রাখবে যে শ্রেণীতে যখন কোনো রোধ থাকে তখন তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হয় না। এখান থেকে যদি R1 I পরিমাণ প্রবাহ যদি R1 রোধের ভিতর দিয়ে যায়, তাহলে একই পরিমাণ প্রবাহ এই R2 এর ভিতর দিয়েও যাবে। কিন্তু এই যে প্রবাহটা ঠিক এইখানে এসে দুই ভাগে বিভক্ত হবে, একটা এইদিকে যাবে আর একটা এইদিকে যাবে। যদি এটাকে আমি R3 রোধ, তাহলে আমরা এখানকার প্রবাহটাকে I3 ধরি এবং এই প্রবাহটাকে R4 ধরি, তাহলে এই I পরিমাণ তড়িৎ প্রবাহ দুটো ভাগে বিভক্ত হয়ে R3 এবং R4 এর ভিতর দিয়ে যাবে। তো যেহেতু আমাদের মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে, তো সেক্ষেত্রে আমরা মোট তড়িৎ প্রবাহ যদি I পরিমাণ হয়, তাহলে আমরা লিখতে পারি যে I সমান E বাই এই বর্তনীর তুল্যরোধ, অর্থাৎ আমরা যে তুল্যরোধটা পেয়েছি সেটা হচ্ছে RS ড্যাশ। তো এখানে E বলতে বোঝাচ্ছে এই বর্তনীর মোট তড়িৎচালক শক্তি বা ভোল্টেজ। তো এখানে E সমান হচ্ছে 12 ভোল্ট। তো আমরা এখানে 12 দিব এর মান, এবং RS ড্যাশ আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের 12 ওহম। তাহলে তুল্যরোধও কিন্তু আমাদের 12। তাহলে আমাদের যেহেতু দুটির মানই একই হয়ে যাচ্ছে, তো আমাদের কাটাকাটি করলে আমাদের 1 অ্যাম্পিয়ার। তাহলে এই বর্তনীর মোট যে তড়িৎ প্রবাহের পরিমাণ কত? 1 অ্যাম্পিয়ার। এখন আমাকে বের করতে বলা হয়েছে যে R2 রোধের তড়িৎ ক্ষমতা নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, যখন তোমাকে বলবে যে কোনো একটা রোধকে নির্দিষ্ট করে দেবে, এখানে নির্দিষ্ট করে দিয়েছে R2 রোধকে, তখন এই রোধের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার ক্ষমতা নির্ণয় করতে গেলে আমাকে যেটা লিখতে হবে সেটা হলো, মনে করো যেহেতু R2 রোধের ভিতর দিয়ে তড়িৎ ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে R2 রোধের তড়িৎ ক্ষমতা যদি P2 আমি ধরে নিই, তাহলে P2 আমি সমান লিখতে পারি I2 স্কয়ার R2। I2 কেন দিলাম? কারণ এখানে R2 রোধের ক্ষেত্রে আমি যদি I2 মনে করি আর R1 এর ক্ষেত্রে যদি I1 মনে করি, অথবা দুটোই তুমি I দিতে পারো, কারণ একই পরিমাণ প্রবাহ কিন্তু R1 এবং R2 এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি যদি এখানে শুধুমাত্র I স্কয়ার R2 দাও তাহলেও হবে। অর্থাৎ আমাকে মনে রাখতে হবে এটা, যে কোনো রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ ক্ষমতার মান বের করতে হবে ওই রোধের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার স্কয়ার, এবং যে রোধের কথা বলা হয়েছে সেই রোধের মানের গুণফল। তো যেহেতু আমাদের এখানে এই R2 রোধের ক্ষেত্রে আমরা I2 তড়িৎ প্রবাহ বিবেচনা করি, তাহলে I2 স্কয়ার R2 আমরা লিখতে পারি। তো এখানে I2 আর I কিন্তু একই। I2 বলতে বোঝাচ্ছে কিন্তু মোট তড়িৎ প্রবাহ, কারণ এটা শ্রেণীতে আছে। তাহলে I2 এর পরিমাণও কিন্তু I এর পরিমাণ, অর্থাৎ I সমান I1 সমান I2, অর্থাৎ তিনটেই কিন্তু একই মান। তাহলে আমরা I2 এর মান লিখবো 1 অ্যাম্পিয়ার তার স্কয়ার গুণ R2। এখানে দেখো বর্তনীতে R2 যে
এর মান আছে 6, তাহলে আমরা গণনা করলে গুণ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 6 ওয়াট। তাহলে R2 রোধের ক্ষমতা 6 ওয়াট। এখন যদি তোমাকে বলা হয় যে R1 রোধের ক্ষমতা কত, তো তখন আমরা যদি নির্ণয় করি যে R1 রোধের, আমি এটা একটু নির্ণয় করে তোমাদের দেখাচ্ছি বোঝার সুবিধার্থে, যে R1 রোধের ভিতর দিয়ে যদি তড়িৎ প্রবাহের ক্ষমতা নির্ণয় করতে তোমাকে বলা হয়, তাকে আমি P1 ধরলাম ক্ষমতাকে, এবং আমরা লিখব I1 স্কয়ার R1। তো এখানে I1 এর মান হচ্ছে 1, যেহেতু মোট তড়িৎ প্রবাহ 1, তার স্কয়ার গুণ R1 এর মান কত 4, তাহলে আসে আমাদের 4 ওয়াট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা 1 নাম্বার যে প্রশ্নের উত্তরটা তোমরা সহজে বুঝতে পারছো। একইভাবে যদি তোমাকে বলা হতো যে R3 এবং R4 এর যে কোনো একটা, অর্থাৎ R3 রোধের ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ ক্ষমতা কত, অথবা R4, কিন্তু সে সময় কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে তড়িৎ প্রবাহ কিন্তু পরিবর্তন হচ্ছে। যেহেতু তড়িৎ প্রবাহ পরিবর্তন হচ্ছে, তখন তোমাকে এই দুটো রোধের তুল্য রোধ তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। এই দুটো রোধের তুল্য রোধ বের করতে হবে, বের করে তোমাকে ক্ষমতা নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করি। এখানে দেখো 2 নম্বরে বলা আছে বর্তনীর রোধগুলো বাসায় ব্যবহৃত তড়িৎ যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত করে বর্তনীতে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা বর্ণনা করো। দেখো প্রশ্নটা কিন্তু খুবই সহজ, বুঝতে পারলে। আমরা জানি যে বাসাবাড়িতে যে তড়িৎ যন্ত্রগুলো ব্যবহার করা হয়, সেই তড়িৎ যন্ত্রের যে বর্তনী সেটা সব কিন্তু সমান্তরালে করতে হয়। তো সমান্তরালে যদি করি, দেখো এইখানে যে রোধগুলো আছে প্রত্যেকটা রোধকে আমি একটা তড়িৎ যন্ত্র মনে করব। মনে করো R1 রোধকে আমি একটা বাল্বের সাথে তুলনা করলাম, R2 রোধের এই মানটাকে আমি একটা ফ্যানের সাথে তুলনা করলাম, R3 কে একটা টিভির সাথে তুলনা করলাম, R4 কে একটা ফ্রিজের সাথে তুলনা করলাম। তাহলে আমার এই রোধগুলো সবই কিন্তু আমার কেমন থাকবে, সমান্তরাল। চলো শিক্ষার্থী বন্ধুরা সমান্তরালে আমরা এটা একটু অঙ্কন করে দেখি। তো মনে করো তোমাকে R1 রোধের একটা দেওয়া আছে, এটা মনে করো একটা R1 রোধ, এটা হচ্ছে 4 ওহম, যেটা হচ্ছে R1। এরপর আরেকটা রোধ যেটা R2, অর্থাৎ আমার প্রত্যেকটা রোধ কেমন থাকবে, সমান্তরালে, কারণ আমাকে কি করতে বলা হয়েছে, বাসা বাড়িতে তড়িৎ যন্ত্র সাথে তুলনা করতে বলা হয়েছে। মনে করো এটা R3, এটা 4 ওহম, এবং আরও একটা আমরা রোধ নিলাম যেটা হচ্ছে R4, এটা হচ্ছে 4 ওহম। তো এগুলো কি হবে, সমান্তরালে আমাদের সংযুক্ত হবে। এখন বিষয়টা হচ্ছে সমান্তরালে যদি বাসা বাড়িতে আমি সংযুক্ত করি, তো প্রতিটা তোমার রোধের সাথে আমরা একটি করে সুইচ দিয়ে দেব, প্রতিটা রোধের সাথে আমরা একটি করে সুইচ দেব, কারণ যখন আমি এই সুইচটা জ্বালাবো তখন বাল্বটি জ্বলবে। যদি এটা বাল্ব মনে করি, এটা যদি টিভি মনে করি, তাহলে এই সুইচটা অন করলে আমার টিভিতে কারেন্ট যাবে, এই সুইচটা অন করলে আমার ফ্রিজে কারেন্ট গেল, এই সুইচটা অন করলে। এই জন্য প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আমরা কি করব, তড়িৎ যন্ত্রে একটি করে সুইচ রাখবো, এবং তার সাথে আমরা যেটা করতে পারি, একটি করে ফিউজ দিতে পারি। কারণ ফিউজটা এই জন্য ব্যবহার করা হয় যাতে এই তড়িৎ যন্ত্রটা ভিতর দিয়ে অতিরিক্ত প্রবাহ যদি যায়, তাহলে সুইচটা কিন্তু কেটে যায় এবং যন্ত্রটাকে কি করে, সুরক্ষিত রাখে। তো আমি একটি করে সুইচ প্রতিটা মেশে দিয়ে দিলাম। তো ফিউজ দিয়ে দিলাম।
তো এই ফিউজটা দেখো ঠিক এভাবেই আমরা আঁকাতে পারি। এর ভিতর দিয়ে তুমি একটা দাগ দিয়ে দিতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে ফিউজ। তো প্রতিটার ক্ষেত্রে একটা করে ফিউজ থাকবে। তো এখন এই মূল যে লাইনটা, সেটা আমি এখানে তড়িৎচালক শক্তিটা যে ভোল্টেজ সেটা আমি এখানে দেব। তো এইখানে পূর্ণ যে বর্তনী, অর্থাৎ আমরা কিন্তু অনেক সময় কি করি, আমরা একটা এইখানেও কিন্তু আমরা একটা ফিউজ দিতে পারি, কারণ এটা হচ্ছে মেন সুইচ। হ্যাঁ, আমাদের অনেক সময় কি হয়, একটা মেন সুইচ থাকে না, তো সেই মেন সুইচটা আমি এখানে দিলাম, আর এখানে কি দিলাম, একটা ফিউজ, তাই না? এটাও কিন্তু আমরা অনেক সময় গ্রামাঞ্চলে কার্ড আউট বলি, তাই না? কার্ড আউট বলি। আর এটা হচ্ছে কার্ড আউটের সেই চাবি। তো যাই হোক, আমি একটা বর্তনী এঁকে ফেলছি, যেটা হচ্ছে আমরা বাসা বাড়িতে ব্যবহার করি এমন একটা বর্তনী। তো এখন আমাকে বলা হয়েছে যে বর্তনীর রোধগুলো বাসায় ব্যবহৃত তড়িৎযন্ত্র দ্বারা প্রতিস্থাপিত করে বর্তনীতে ফিউজ ব্যবহারের প্রয়োজনীয়তা বর্ণনা করো। আচ্ছা, আমরা যখন সমান্তরালে সংযুক্ত করব, তখন দেখো এখানকার তুল্য রোধ কেমন আসে। তুল্য রোধটা হচ্ছে, আমি যদি 1/RP ধরি, যেহেতু সমান্তরালে আছে, তাহলে 1/RP, তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। তাহলে আমি মানগুলো বসাই, 1/4 প্লাস 1/6 প্লাস 1/4 প্লাস 1/4। তাহলে দেখো, আমরা যদি এখানে লসাগু করি, যেহেতু আমাদের সবগুলোই সমান্তরালে আছে, তাহলে লসাগু করলে হচ্ছে 6 4 4, এদের লসাগু হচ্ছে, আমি একটু রাফে করে নিই, এখানে 6 4 4 এবং 4 এর লসাগু 4 দিয়ে যদি করি, তাহলে 6 থেকে গেল, তাহলে 4 7 24, তাহলে লসাগু কিন্তু 24। তো এখন এখানে থাকতেছে 6 প্লাস 4 প্লাস 6 প্লাস 6। তো এখন দেখো, এগুলো যদি আমি সমষ্টি নির্ণয় করি, উপরে এগুলো 6 6 12, আচ্ছা 18, আর 4 19 20 21 22, তাহলে 22 হচ্ছে 24 সমান হচ্ছে 11/12। তাহলে আমরা আরপি সমান লিখতে পারি 12/11, অর্থাৎ এত ওম হচ্ছে এই বর্তনীর তুল্যরোধ। যদি সমান্তরালে সংযুক্ত করি বাসাবাড়িতে, তাহলে এই বর্তনীটার তুল্যরোধ কত হবে, 12/11 ওম। এখন যেহেতু আমরা বর্তনীর তুল্যরোধ ব্যবহার করলাম, এখানে যে তড়িৎচালক শক্তিটা দেওয়া ছিল, সেটা ছিল ই সমান আমাদের কত দেওয়া ছিল, এখানে 12 ভোল্ট। এটা হচ্ছে 12 ভোল্ট। তো আমরা দেখব যে এই বর্তনীর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এই বর্তনীর ভিতর দিয়ে আমার যে তড়িৎ প্রবাহ, সেটাকে যদি আমি আই মনে করি, তাহলে আই সমান আমরা লিখব E/RP। তাহলে এখানে ই হচ্ছে 12 এবং আরপি যে মানটা বের করছি সেটা হচ্ছে 12/11। আমরা যদি গুণ দিয়ে উল্টাই দিই, 12 গুণ 11 বাই হচ্ছে 12, 12 12 কেটে গেল, থাকলো 11 অ্যাম্পিয়ার। তাহলে দেখো, আমরা একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়েছি, প্রশ্নে যে বর্তনীটা দেওয়া ছিল, এই বর্তনীর যে আমরা তড়িৎ প্রবাহটা বের করেছিলাম, সেটা ছিল 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই বর্তনীর তড়িৎ প্রবাহ কত ছিল, 1 অ্যাম্পিয়ার। কিন্তু যখন এই রোধগুলো ব্যবহার করে আমরা বাসাবাড়িতে সমান্তরালে ব্যবহার করলাম, তখন প্রবাহটা কত হলো, 11 অ্যাম্পিয়ার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সমান্তরালে ব্যবহার করলে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পায়। যেহেতু তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পেয়েছে, তাহলে এই যদি আমি এখানে যে ফিউজটা ব্যবহার করেছি, এই ফিউজটা পূর্বের বর্তনীতে যদি এখানে একটা ফিউজ থাকতো, সেই ফিউজের ভিতর দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহ যাওয়ার ক্ষমতা ওই ফিউজের থাকতো, তাহলে এই বর্তনীতে
যদি 11 অ্যাম্পিয়ার এই ফিউজের ভিতর দিয়ে যায় তাহলে কি হবে বলো তো? তাহলে কিন্তু এই ফিউজটা কেটে যাবে, কারণ এর সহ্য ক্ষমতা কত ছিল? 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই ফিউজটা কত অ্যাম্পিয়ার? মানে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ক্ষমতা ধারণ করতে পারে। কিন্তু আমরা এই বর্তনী থেকে যে তড়িৎ প্রবাহটা পেলাম সেটা কত অ্যাম্পিয়ার? 11 অ্যাম্পিয়ার। এজন্য আমাদের বর্তনীতে ফিউজ ব্যবহারের প্রয়োজন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে বর্তনীতে আমরা কেন ফিউজ ব্যবহার করি। যে পরিমাণ তড়িৎ প্রবাহ যাওয়ার কথা তার থেকে যদি অধিক পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে যন্ত্রটিকে অর্থাৎ তড়িৎ যন্ত্রটিকে সুরক্ষিত রাখার জন্য আমাদের ফিউজটা অতীব প্রয়োজন। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো। তো আমি আবারও আসবো এমন কোনো নতুন কোনো সার্কিট, নতুন কোনো প্রশ্ন নিয়ে তোমাদের সামনে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।